আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখন আপনাদের জন্য আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে নাস্তা করার পর দুপুরের জন্য যা যা রান্না করব তা আস্তে আস্তে রেডি করতেছি। মুখি, তারপর কই মাছ দিয়ে বুনা বা পেঁয়াজুর মতো একটা কারি রান্না করব, তারপর চিংড়ি মাছ দিয়ে মুখির একটা তরকারি রান্না করব। দুইটা তরকারি কিভাবে আমি রান্না করি পুরো প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। চুলায় আমি একটা হাঁড়ি এবং একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুটোতেই। ফ্রাইং প্যানে যতটুকু মাছ ভাজতে লাগবে ততটুকু দিয়েছি। আর কই মাছকে ধুয়ে পরিষ্কার করে আড়াআড়ি কেটে এবং হলুদ আর লবণ মাখিয়ে তেল গরম হওয়ার পর তেলের মধ্যে দিলাম। আর অবশ্যই এই মাছগুলা যেহেতু চাষের, হয়তো বাংলাদেশ থেকে, এগুলা বাংলাদেশি মাছ, বাঙালি দোকান থেকে কিনে আনা। তো ধুয়ে পরিষ্কার করার সময় আমি লেবুর পানির মধ্যে 5 মিনিটের মতো এমনিতে ওইভাবে ভিজিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়েছিলাম। আর অল্প একটু লেবুর রস দিয়ে মিক্স করে ভাজার পর আলাদা একটা এই যে আগের যে গন্ধভাব থাকে না, খেতে ভালো লাগে। তো যাই হোক, অন্য চুলায় আমি পরিমাণ মতো রসুন 2 চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। বাগার দেওয়া হয়ে গেলে, অর্থাৎ একটু হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। অল্প একটু কাটা পেঁয়াজও অ্যাড করব। আমার কাছে মনে হয় দুইটা একসাথে মিক্স করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি সবসময় চেষ্টা করি দুইটা মিক্স করে দেওয়ার জন্য, বুনা টাইপের কিছু রান্না করতে। বা এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুখি রান্না করার যেই তরকারিটা আমি বসিয়েছি চুলায়, ওইটা। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং গুঁড়া মশলা যা যা দেবো তা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব ধরনের গুঁড়া মশলার মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1.5 ধনে গুঁড়া, 1/2 টিস্পুন মিক্স মশলা, 1/2 টিস্পুন ফিশ মশলা আর স্বাদ মতো মরিচ দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। আর যখন আমি এই মশলাটা কষাবো, অল্প আছে একদম লো হিটে কষানোর চেষ্টা করি, তাহলে যখন মশলাটার কালারটা দেখতে সুন্দর হয় এবং খুবই সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে, জাস্ট আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে এইভাবে রেখে দিলাম। অন্য চুলায় কই মাছ এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে পাল্টে দিচ্ছি। আর এত মজার হয়েছিল কই মাছের কারিটা, কি বলবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন রাঁধুনি হলে অবশ্যই উপকারে আসবে। তো যাই হোক, নতুন যারা আমার চ্যানেলে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল অন করে দিতে ভুলবেন না। এই তো কই মাছের এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশ আমি ওপেট করে পুরোটাই ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে তুলে ফেলবো। আর আসলে এই যে কই মাছটা এই খুব সুন্দর করে পরিষ্কার করার ফলে আর গন্ধ বা কোনো ধরনের বাজে স্মেল ছিল না, খেতে এত ভালো লাগছে আপনাদের সাথে। তার জন্যই আমি পুরো প্রসেসটা ডিটেলসেই শেয়ার করেছি। তো নতুন রাঁধুনি যারা, তারা অবশ্যই কিন্তু ওইভাবে ফলো করে রান্না করে দেখবেন, এতটা তারিফ পাবেন বলার বাইরে। তো যাই হোক, অন্য পাশের যেই চুলার মধ্যে আমি বাগার বসিয়ে দিয়েছিলাম, ওইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুখির যে কারিটা, ওইটা কষার পর আমি চিংড়ি অ্যাড করলাম। আর চুলার আগুনটা একটু লো হিটে ছিল বিদায় তেমন বেশি কিছু করতে হয়নি, একটু পরপর জাস্ট নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর অল্প একটু পানি লাগলে পানি দিয়ে শুধু নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। ওইটা হচ্ছে একটা সিক্রেট বলতে পারেন, কারণ যে কোনো মশলা কষানোর ক্ষেত্রে যদি অল্প আছে কষানো হয় তাহলে দেখতে, খেতে এবং সব কিছু পারফেক্ট হয়। চিংড়ি মাছটা আমি দিয়ে একটু সময় দেখে 2 থেকে 3 মিনিট পর আমি মুখি অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছ বেশি বুনতে যাবেন না বা বাছতে যাবেন না, কারণ চিংড়িগুলা রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো এই তো খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এই সময়টাও আমি একটু মিডিয়াম হিটেই রাখবো।
আর পাশে যে কাজগুলা ওইগুলা করব এতে করে আর নিচের দিকে পুরা লাগবে না এবং মুখি থেকে এক্সট্রা পানি বের হবে। আমি কোনো ধরনের এক্সট্রা পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। পাশের চুলায় একটা হাঁড়ি বসিয়ে ওইটার মধ্যে হচ্ছে কই মাছের ভুনা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন 2 চামচের মতো রসুন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করব এবং এই সময়টা অবশ্যই কাছে দেখেই অনবরত নেড়ে দিতে হবে এবং যখন ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত একটু ভালোভাবে নাড়াচাড়া করলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো এই তো আমি কাছে থেকেই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতেই আমি এর মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই কাটা পেঁয়াজ দিয়েই করব, কারণ কাটা পেঁয়াজ দিয়ে এই রান্নাটা খেতে আর বেশি মজা লাগে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দেব। আর মশলাটা দেওয়ার সব থেকে প্রথমে যেই মশলাটা আমি দেই, প্রথমে লবণ দেই, তো এতে করে কিন্তু লবণ না দেওয়ার চান্সটা কম থাকে আমার ক্ষেত্রে। তো বিসমিল্লাহ বলে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন গুঁড়া মশলা আস্তে আস্তে অ্যাড করব। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1.5 হচ্ছে ধনে গুঁড়া, 1/2 টিস্পুন মিক্স মশলা এবং 1/2 টিস্পুন ফিশ মশলা আর স্বাদ মতো মরিচ দেব। এই তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, তার কারণ লবণ দেওয়ার ফলে পেঁয়াজ থেকে অটোমেটিক্যালি পানি বের হবে। আর ফিশ মশলাটা আমি যেটা ইউজ করি ওইটা হচ্ছে মরিচের থেকে কিনে আনা ফিশ মশলা। ওইটা প্রত্যেকটা ফিশের কারিতে আমি ইউজ করি, তাহলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় এবং খেতে অসাধারণ লাগে। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ডেকে রাখবো। খুবই অল্প আছে। তো এই তো অন্য চুলায় এই যে দেখেন মুখিটা এত মানে বেশি সময় লাগেনি এই যে নরম হওয়ার ক্ষেত্রে, অল্প আছেই কিন্তু ঝটপট রান্না করা সম্ভব। তো এই কাজটা যদি বেশি হিটে করতাম তাহলে হয়তো মাঝে মধ্যে পানি দেয়া লাগতো বা খেতেও বেশি মজা লাগতো না। তো অল্প আছে দেওয়ার ফলে মুখি থেকে অটোমেটিক্যালি পানি বের হয়েছে। আর এই যে খুবই অল্প সময়ে 10 থেকে 15 মিনিটের ভিতরেই মুখিটা খসে গেছে। আমি মানে খসে গেছে বলতে এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই প্রসেসটা কিন্তু সবথেকে বেস্ট প্রসেস মুখি রান্নার ক্ষেত্রে। আর আমি যখন রান্না করি তখন বলে গিয়েছিলাম যদি এইটার মধ্যে একটু শুটকি অ্যাড করতাম তাহলে আরও ভালো হতো। খাওয়ার সময় মনে হলো যদি একটু শুটকি অ্যাড করতাম তাহলে আরও মজা হতো, বাট ওইভাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একদম দেশের যে ফ্লেভারটা আমার কাছে মনে হচ্ছিল আমি আমার মায়ের হাতের রান্না খাচ্ছি মুখি তরকারিটা। যাই হোক এই যে পাশের চুলায় আবার চলে আসলাম এবং ঢাকনা সরিয়ে অল্প অল্প নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু একটুও পানি অ্যাড করিনি, ওইটা পেঁয়াজ থেকে বের হওয়া পানি থেকেই মশলাটা এখনও কষতেছে। একটুও চুলার আগুন বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প স্লো হিটেই আমি পুরো রান্নাটাই করেছি। এখন আমি এর মধ্যে টমেটো, বেল পেপার, ইয়েলো, রেড এবং গ্রিন কালারের 3টাই বেল পেপার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। আমি দেইনি, দিতে ভুলেও গিয়েছিলাম। তো কাঁচামরিচ দিলে আরও আলাদা একটা লুক আসবে, বাট বেল পেপারের মধ্যে কিন্তু কাঁচামরিচের যেই ফ্লেভারটা অনেকটাই থাকে, তাই না দিলেও প্রবলেম না। তো এই তো নাড়াচাড়া করে দিচ্ছি এবং আবার এর উপরে আমি কই মাছ সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে স্লো হিটে যেই রকম অবস্থায় আগুন আছে ঠিক ওইভাবেই রেখে দেব। বেল পেপার, টমেটো থেকে অটোমেটিক্যালি পানি বের হবে, তো ওই পানিতেই কই মাছের ভিতরে প্রবেশ করবে সমস্ত মশলাপাতি যা যা এবং খুবই জুসি হবে। স্লো হিটে ঢাকনা দিয়ে ডেকে রাখবো।
এখন আবারও পাশের চুলায় চলে আসলাম। আর এই তো দেখেন প্রায় শেষ পর্যায়ে রান্না। মুখির লুকটা দেখেই বুঝতে পারতেছেন এতটা ইয়ামি হয়েছে বলার বাইরে। তো এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেখে চুলার আগুনটা অফ করে ফেলবো। এই তো ইয়ামি ইয়ামি খুব ভালো হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল একটু শুটকি দিলেও আরও ভালো হতো। তো রান্না করার সময় মাথায় আসেনি, খাওয়ার সময় ভাবতেছিলাম দৌড়ো কেন একটু শুটকি দিলাম না, তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখন এই যে পাশের চুলায় কই মাছগুলা একটু হাতায় ধরে এইভাবে অল্প করে নাড়াচাড়া করে দিতে হবে। এখানে কোনো ধরনের স্পুন বা কিছু ইউজ করতে হবে না, না হলে মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো এই তো ওইভাবে আমি 10 থেকে 15 মিনিট অল্প আছেই রান্না করেছি এবং মাছের ভিতরে জুসি একটা ভাব চলে আসছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি ধনেপাতা দিয়ে। তারপর আলিশার বাবাও চলে আসছেন, কিছু ঘরের টুকটাক শপিং করে আনছেন, ওইগুলো এখন জায়গা মতো সেটিং করে রাখবো। আজকের শপিংটা ছিল একটু বড়, অর্থাৎ মাসের যেই বড় শপিংটা, পেঁয়াজ, চাল, আলু, বড় বড় আইটেমগুলো যেগুলো শেষ হয়ে গেছে ওইগুলা কিনে আনা হয়েছে। তো আর ব্রেকফাস্ট আইটেম বা করে যেগুলা রেগুলার ইউজ করা হয় সকাল সকাল শেষ হয়ে যায়, ওইগুলো তো সপ্তাহের মাঝে মাঝে যখন কাজ থেকে আসার পর সময় আলিশার আব্বু নিয়ে আসেন। তো এখানে ফ্রুটস, তারপর ব্রেকফাস্ট আইটেম, টমেটোগুলো অফারে পেয়েছেন। আর টমেটো আমি সব তরকারিতে ইউজ করি, আমার ঘরে বেশি টমেটো লাগে। আলিশা জিবরানের জন্য টকও রান্না করতে হয় মাঝে মাঝে। বাঙালি শপেও গেছেন, তারপর এখান থেকে মাছ, মাংস, তারপর এই যে টুকটাকি সবজি কিনে আনছেন, পটল, মূলা, তারপর হচ্ছে আদা। তো মূলা আমার আগে বেশ পছন্দ ছিল না, আগে আমি মূলাটা খেতে পছন্দ করতাম না, এখন আমার ভালো লাগে। অনেক জিনিসই কিন্তু বাইরা দেশে আসার পর ভালো লাগা শুরু হয়েছে। সবজির ক্ষেত্রে আগে লাউ, তারপর মূলা, ওইটা বেশি পছন্দ করতাম না, এখন আসলে মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো আলিশার বাবা আনেন, তো এখন আমি ওইগুলা জায়গা মতো সেটিং করে রাখবো। আর সেটিং করা আমার কাছে মনে হয় বিরাট একটা কাজ। এই যে সব কিছু এলোমেলো হয়ে যায় যখন একসাথে এনে রাখা হয়, মাথার উপর লাগে যেমন একটা খুবই মানে কাজ আছে, একটা চাপ পড়ে। যাই হোক, আমি সব কিছু জায়গা মতো রেখে দেওয়ার পর তারপর আমরা ফ্রেশ হলাম। আর যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গেছে, এখন লাঞ্চে খাওয়া দাওয়া করব। আর এই তো আমার রান্না, ডালও সাথে একটা রান্না করেছিলাম। তো ডাল, টমেটোর টক, তারপর চিকেন, যে কোনো একটা কারি আনা জালে আমার ঘরে থাকা লাগে, জাল ছাড়া, আলিশা জিবরানের জন্য। আর আলিশা জিবরান আসলে তেমন ওইভাবে খায় না, যে আছে না জাল, তো ওরা খেতেই চায় না, সেই সাথে খাওয়া দাওয়ার প্রতি ওদের তেমন ইন্টারেস্ট নেই। খুবই মানে কষ্ট করে ওদেরকে খাওয়াতে হয়। তো আমাদের সঙ্গে একটু নিয়ে বসলাম, দেখা যাক কি হয়, খায় কি না। তো প্রথমে আলিশা জিবরানকে আমি খাওয়ানোর চেষ্টা করব, তারপর আমি খাবো, সাথে আলিশার বাবাও খাচ্ছেন। ওইভাবে আমরা মেনটেন করি। তো আমার পুরো লাইফস্টাইল বা আমি করে যা করি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এখান থেকে বিদায় নিয়ে নেব, খাওয়া দাওয়া করব, তারপর অনেক কিছু কাজ থাকে, ওইগুলো তো আর দেখানো সম্ভব হয় না। প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু শুধু কাজ আর কাজই থাকে। তো আমরা তারপর পাইনাপল খাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।